স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। পশ্চিমা দেশগুলোকে কড়া ভাষায় সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের প্রস্তাব দিচ্ছে। এর মাধ্যমে তারা আগুন নিয়ে খেলছে, ফলে বিশ্বব্যাপী সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করলেন পুতিন। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে দুদেশের সংঘাত চলছেই। এখনও সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে নানা ধরনের সহায়তা দিতে গিয়ে পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাতে লিপ্ত হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। এর আগে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ দ্য ইকোনমিস্টকে বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে জোটের সদস্যদের উচিত ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে সহায়তা করা। তার এমন বক্তব্যের পর পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এ ধরনের কিছু ঘটতে থাকে তবে তা মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। পুতিন বলেন, তারা কি বিশ্বজুড়ে সংঘাত চাচ্ছে? রাশিয়ার উপর দূরপাল্লার অস্ত্র নিয়ে ইউক্রেন যদি হামলা চালাতে চায় তবে পশ্চিমা স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য এবং সামরিক সাহায্যের প্রয়োজন হবে। এমনটা ঘটলে পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানো হলে তা বৈশ্বিক সংঘাতের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। ইউরোপে ন্যাটো সদস্যদের কথা বলতে গিয়ে পুতিন বলেন, ছোট দেশগুলোর উচিত তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে সচেতন হওয়া। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর আগে তাদের এই পরিণতি সম্পর্কে চিন্তা করা উচিত। ইউক্রেনে রাশিয়ার হামলার পর গত 60 বছরের মধ্যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই সংঘাতে ইউক্রেনে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও আরও কয়েক লাখ মানুষ প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এবারে দৃষ্টি দেব গাজা ইসরায়েল প্রসঙ্গে। গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তাদেরকে ইসরায়েলে চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি। এরদোয়ান বলেন, নীরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পারিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। এরদোয়ান জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, যদি 21 শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে তাহলে এই সংস্থার দরকার কি? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে বলেও ক্ষোভ ছাড়েন এরদোয়ান। গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করছেন এরদোয়ান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেন এরদোয়ান। এদিকে গাজায় আর কোনো স্থানই এখন নিরাপদ নয়। যেসব এলাকা নিরাপদ ভেবে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে। রাফায় পশ্চিম অঞ্চলে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 45 জন নিহত হয়েছে। এর মধ্যে 13 জনই নারী এবং কিশোরী। এদিকে ইউরোপের 3 দেশের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ ফ্রান্স। 28 মে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পুরোপুরি প্রস্তুত তিনি। ম্যাক্রো বলেন, আমরা সবসময় বলে আসছি, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই এই সমস্যার একমাত্র রাজনৈতিক সমাধান। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পুরোপুরি প্রস্তুত বলেও জানান ম্যাক্রো। এমনটি জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, গত শুক্রবারও মধ্যপ্রাচ্যের সব পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমি বিশ্বাস করি এই স্বীকৃতি অবশ্যই একটি সঠিক সময়ে আসতে হবে। রাফায় এখন যা হচ্ছে তাতে আমি হতবাক। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন তিনি। উল্লেখ্য, 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ, স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। দেশ তিনটি আশা করছে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা অন্য ইউরোপীয় দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে, যাতে তারাও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এভাবে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া সম্ভব হলে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা ও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে আনা সম্ভব হতে পারে। তবে প্রতীকী এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করে তুলেছে ইসরায়েলের সরকারকে। দেশটি বলছে, এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করল 3টি দেশ। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে তেল আবিবের অবস্থানরত এসব দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করেছে তারা।
গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তলব করে 7ই অক্টোবর হামাসের হামলার ভিডিও দেখিয়েছিল। 27 জাতির ইইউ এর সদস্য সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভোট দেয় মোট 143টি দেশ। আন্তর্জাতিক অপরাধ আদালত গত শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দিয়েছে দক্ষিণ গাজার রাফায় গণহত্যামূলক হামলা বন্ধ করতে, কিন্তু এই নির্দেশকে অস্পষ্ট বলে রাফায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। এই ঘটনার জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিকেল মার্টিন সোমবার জানায় তিনি ও তার ইউরোপীয় ইউনিয়নের সহকর্মীরা একটি উল্লেখযোগ্য আলোচনায় অংশ নিয়েছেন, যেখানে সিদ্ধান্ত এসেছে ইসরায়েল যদি আন্তর্জাতিক মানবিক আইন অমান্য করতে থাকে তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মার্টিন ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো ইইউ এর কোনো বৈঠকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা নিয়ে উল্লেখযোগ্য ও বাস্তবসম্মত আলোচনা হয়েছে। মার্টিন আরও বলেন, ইসরায়েলের উচিত আইসিজের নির্দেশনা মেনে রাফায় সামরিক অভিযান বন্ধ করা। এদিকে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে আইসিজের দেওয়া রায় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আয়ারল্যান্ডের সংবাদ মাধ্যম আরটিএ মার্টিনের বরাত দিয়ে জানায়, বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে অবৈধ ও সহিংস বসতি স্থাপনাকারীদের সমর্থন ও সহায়তাকারী ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে 28 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 20 জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় এই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে 50 জনেরও বেশি আরোহী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জেলার বিসমিয়া এলাকায় একটি খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ 28 জন প্রাণ হারায়। দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে গেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। হতাহতের উদ্ধার করে বাসিমা শহরের সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। সে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটি তুরবত শহর থেকে দক্ষিণ পশ্চিম প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় বাসের একটি টায়ার ফেটে যায়। এরপরই বাসটি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর ঐতিহাসিক শহর মহেঞ্জোদারোতে চলছে তীব্র তাপদাহ। সেখানে তাপমাত্রা পৌঁছেছে 52.2 ডিগ্রি সেলসিয়াস। চলমান গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা এটি সর্বোচ্চ তাপমাত্রা। 29 মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অফিস। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সর্দার সরফরাজ বলেন, সোমবারের মহেঞ্জোদারোতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্মে শহরটিতে ভয়াবহ গরম দেখা যায়, তবে এই মৌসুমে তাপমাত্রা আগের বছরের রেকর্ডগুলোকেও ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52.3 ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, দিল্লি রাজ্যে ভয়াবহ মাত্রার তাপদাহ চলছে। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী নয়াদিল্লির শহরতলীয় মুঙ্গেশপুর এলাকায় বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড সৃষ্টি হয়, যা রাজস্থানের মরুভূমির আগের রেকর্ড তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি বেশি। স্টেটসম্যান জানিয়েছে, সোমবারও মুঙ্গেশপুরে সারা দেশে সর্বোচ্চ 48.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগেই তাপদাহের সতর্কবাণী দিয়ে আইএমডি সোমবার জানায়, আগামী কয়েকদিন দিল্লিতে উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। এবারে নজর দেব কোরিয়া সীমান্তে। চলমান উত্তেজনার মধ্যে 2 শতাধিক গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। কি আছে এই বেলুনে জানলে অবাক হবেন। বেলুনগুলো ভর্তি ছিল ময়লা আবর্জনা আর প্রোপাগান্ডা লিফলেট দিয়ে। এমন 260টি গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। ফলে বাধ্য হয়ে স্থানীয় নাগরিকদের সতর্ক করে ঘরের ভিতরে অবস্থান করতে বলেছে দক্ষিণ কোরিয়া। বুধবার দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে দেওয়া প্লাস্টিকের ব্যাগ সাধারণ মানুষকে স্পর্শ করতে নিষেধ করেছে।
সতর্ক করে বলা হয়েছে এগুলোর মধ্যে নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয়ই নিজেদের পক্ষে প্রোপাগান্ডা চালাতে এভাবে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর আগে জানিয়েছে বেলুনে উত্তর কোরিয়ার কোনো প্রোপাগান্ডা লিফলেট আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। সর্বশেষ এই ঘটনার কয়েকদিন আগে উত্তর কোরিয়া জানিয়েছিল যে দক্ষিণ কোরিয়ার আন্দোলন কর্মীরা সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দিচ্ছে। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কিম কং ইল গত রোববার এই সংক্রান্ত এক বিবৃতিতে বলেন, শিগগিরই ময়লা আবর্জনার স্তূপ সীমান্তের ওপারে এবং রিপাবলিক অব কোরিয়ার অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ভিতরে ছড়িয়ে দেওয়া হবে। এসব আবর্জনার স্তূপ সরানোর কাজ কতটা কষ্টসাধ্য সেটা তাদের বুঝিয়ে দেওয়া হবে। সংবাদ শেষ করব বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী নারীর খবর দিয়ে। দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী নারী এখন নেপালের ফুঞ্জো লামা। না ঘুমিয়ে মাত্র 24 ঘন্টা 26 মিনিটের মধ্যে এভারেস্টের চূড়ায় উঠে তিনি ভেঙেছেন বিশ্ব রেকর্ড। বেস ক্যাম্প থেকে এভারেস্টের চূড়ায় উঠতে তিনি সময় নেন 14 ঘন্টা 31 মিনিট। জানা গেছে 23 মে বিকেল 3টা 52 তিনি বেস ক্যাম্প ছাড়েন, এরপর সকাল 6টা 23 মিনিটের দিকে চূড়ায় ওঠেন। এভারেস্টের চূড়া থেকে নামতে ফুঞ্জো লামা সময় নেন 9 ঘন্টা 18 মিনিট। মূলত বেস ক্যাম্প থেকে সবচেয়ে দ্রুত আরোহণের রেকর্ড ধরা হয়, কারণ চরম উচ্চতায় খাপ খাওয়ানোর জন্য সেখানে পর্বতারোহীদের বেশ কিছুদিন থাকতে হয়। লামা এভারেস্টের চূড়ায় ওঠার আগে সেখানে 3 সপ্তাহ অতিবাহিত করেন। গিনেস বিশ্ব রেকর্ডের তথ্য অনুযায়ী লামা 2018 সালে 39 ঘন্টা 6 মিনিটে এভারেস্ট জয় করে রেকর্ড করেন, কিন্তু 2021 সালে 25 ঘন্টা 50 মিনিটে এভারেস্ট জয় করে তার সেই রেকর্ড ভাঙেন হংকংয়ের আডা স্যাং। এবছরই ছিল লামার দ্বিতীয়বারের মতো এভারেস্ট আরোহণ। পুরুষদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড নেপালি লাকমা গেলু শেরপার। 2003 সালে মাত্র 10 ঘন্টা 56 মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এর আগে 22 মে রেকর্ড 30 বার মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন নেপালের কামি রিতা শেরপা। মাত্র 10 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।